আচ্ছা, দেখে নাও। আজকের ক্লাসটা হবে রাজ্যের আইনসভা। ঠিক আছে, মানে একে ইংলিশে বলে স্টেট লেজিসলেচার। দেখবে আমাদের ইংলিশে যে টার্মটা হবে সেটা হচ্ছে স্টেট লেজিসলেচার। আমি একটু বলে দিই, আমার মোটামুটি সেন্ট্রালের মানে কেন্দ্রীয় যেগুলো চ্যাপ্টার ছিল, যেগুলো বড় চ্যাপ্টার, আমার অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেছে, কয়েকটা বাকি আছে, আমি ওগুলো নেব। আমার এখন বাকি আছে শুধুমাত্র কমিশনগুলো, প্ল্যানিং কমিশন, হ্যাঁ, ফাইন্যান্স কমিশন, নীতি আয়োগ, ঠিক আছে, সেন্ট্রালের ক্ষেত্রে ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, এই 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 কটা ক্লাস আমি নেব। আর পঞ্চায়েত রাজ ব্যবস্থা দীপঙ্কর আমাকে লিখেছিস, ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি ওটা পারলে পরে একটা ছোট্ট ক্লাস নিয়ে নেব। তো না স্যার, আমার, ওখান থেকে কোশ্চেন থাকে কিন্তু স্যার, একটা না একটা কোশ্চেন থাকেই হ্যাঁ পঞ্চায়েত হ্যাঁ থেকে। হ্যাঁ, থাকে থাকে, ঠিক। আর রাজ্যের 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 মুখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, রাজ্যের হাইকোর্ট, আর রাজ্যের আইনসভা। হুম। আচ্ছা, এই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, তার চাইতে কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই দুটো জায়গা, সেটা হচ্ছে রাজ্যের বিধানসভা আর রাজ্যের বিধান পরিষদ। এই দুটো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন কি রাজ্যের বিধানসভা আমরা যদি বুঝতে পেরে যাই, তাহলে কিন্তু আর রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পেরে যাব। ঠিক আছে, কারণ উনি কিন্তু বিধানসভার একজন মেম্বার। আচ্ছা, তো আজকের ক্লাসটা একটু বুঝে নিতে হবে। রাজ্যের আইনসভা, সেখানে যেগুলো পয়েন্ট আমি নিয়ে এসেছি একদম খুব, দেখবে যেগুলো একদম ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেগুলো ন্যাচারালি সেট হয়, যেগুলো তথ্যগুলো আমার এখানে সেগুলোই পিন করে দেওয়া আছে। দেখো, এখানে 1 থেকে 5, 1 থেকে 5, 5টা পয়েন্ট আছে এখানে, আমি আসছি, আমি সবটা ব্যাখ্যা করবো আস্তে আস্তে করে। আর রাজ্যের আইনসভাতে দুটো জিনিস বিলং করে, দুটো দুটো ক্যামেরা বা দুটো কক্ষ বিলং করে, একটা বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। আচ্ছা, এই দুটো খুব ভালো করে বুঝে নিতে হবে, এই দুটো বুঝতে পারলেই আমাদের রাজ্যের আইনসভা বুঝতে পারা হয়ে যাবে। আচ্ছা, তোমরা কোশ্চেন গুলো সব শেষে করবে, ঠিক আছে তো, মাঝখানে কোশ্চেন করবে না। ভালো করে বুঝে নাও, আর যার যে কোশ্চেন থাকবে খাতার মধ্যে লিখে রাখবে, আমরা পরে 10 থেকে 15 মিনিট সেগুলো আলোচনা করব। আর আর আজকে আমি তোমাদের ক্লাসের শেষে ওই যারা আমাকে এ করে, হেল্প করে, ওই ধরো নাও সিদ্ধার্থ বা জয়িতা, ওই নেক্সট পিটি কেয়ার টেস্টের জন্য ইংলিশটা আমি একটু ভুলে গেছি, হ্যাঁ, ইংলিশ পোর্শনটা, বা দীপঙ্কর, একটু আমাকে হেল্প করবি তোরা, যে ইংলিশ পোর্শনটা এর পরে কোনটা হবে। ঠিক আছে, আমাকে একটু জয়িতা তবুও লিখে দিয়েছে, আরেকবার আমরা রিভিউ করে নেবো। আর আজকে আমি তোমাদের রাতের বেলা নেক্সট কেয়ার টেস্টের সিলেবাস দেব। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস। চল, ক্লাসটা খুব তাড়াতাড়ি করতে হবে। দেখে রাখো, রাজ্যের আইনসভা মানে হচ্ছে আমাদের রাজ্যের আইন দুটো কক্ষ লিড করে, একটা বিধানসভা আর বিধান পরিষদ। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদটা নেই। যেমন যেমন দেখবে আমাদের পার্লামেন্টে, আমরা পার্লামেন্টারি সিস্টেমে ক্লাস করেছিলাম পার্লামেন্টে, যেমন পার্লামেন্টে দুটো কক্ষ আছে, লোকসভা আর রাজ্যসভা। ঠিক একইভাবে আমাদের রাজ্যের যে আইনসভা আছে, রাজ্যের যে স্টেট যে আছে লেজিসলেচার, সেখানে দুটো কক্ষ আছে। ঠিক আছে, ওইখানে লোকসভা আর ওটাই এখানে বিধানসভা। তার মানে লোকসভা যেহেতু আমাদের নিম্নকক্ষ, এখানে বিধানসভা নিম্নকক্ষ। ঠিক আছে, আর ওইখানে যেমন পার্লামেন্টে যেমন রাজ্যসভা যেমন উচ্চকক্ষ, এখানে বিধান পরিষদটা উচ্চকক্ষ। ঠিক আছে, ওখানে রাজ্যসভা যা যা কাজগুলো করে ফর দ্য পার্লামেন্ট, এখানে বিধান পরিষদ একই কাজ করে ফর দ্য স্টেট লেজিসলেচার বা রাজ্যের আইনসভার উপরে। আর ওইখানটাই পার্লামেন্টে লোকসভা যা যা কাজ করে, ঠিক একইভাবে আমাদের রাজ্যে আইনসভাতে বিধানসভা একই কাজ করে। আচ্ছা, ওইখানটা পার্লামেন্টে রাজ্যপাল যা যা সরি পার্লামেন্টে রাষ্ট্রপতি যা যা কাজ করবে, রাজ্যের ক্ষেত্রে ন্যাচারালি রাজ্যপাল সেই সেই কাজগুলো করবে। আচ্ছা, পার্লামেন্টারি সিস্টেমে প্রাইম মিনিস্টার যা যা কাজ করে বা যেভাবে কর্তব্য, যেভাবে তার পাওয়ারটাকে অ্যাপ্লাই করে, ঠিক রাজ্যের ক্ষেত্রে ঠিক একই জায়গাতে মুখ্যমন্ত্রী সেই কাজটা করবে।
যদি আমরা এইভাবে একটু ভেবে নিই তাহলে আমাদের ক্লাসটা সুবিধা হবে। যারা প্রথমবার পল সায়েন্স ক্লাস করছো বা প্রথমবার পড়ছো, হয়তো কখনো কোনো সময় ক্লাস এই এই বিষয় ছিল না তোমাদের, ওদের ক্ষেত্রে ব্যাপারটা খুব সুবিধা হবে। তুমি এইভাবে ভেবে নেবে, পার্লামেন্ট ওখানে পার্লামেন্ট, এখানে রাজ্যের আইনসভা, ওইখানটায় লোকসভা রাজ্যসভা, এখানটায় বিধানসভা বিধান পরিষদ, ওখানটায় রাষ্ট্রপতি আর প্রাইম মিনিস্টার, এখানে রাজ্যপাল আর চিফ মিনিস্টার। আচ্ছা, এই হলো ব্যাপার স্যাপার। এবার তুমি চলে যাচ্ছে 1 থেকে 5 যে পয়েন্টগুলো বলেছি আমি। দেখে রাখো, রাজ্যের আইনসভা সংক্রান্ত যতগুলো তথ্য আছে, যতগুলো কথা আছে, সবটাই কিন্তু উল্লেখ আছে 168 থেকে 212 নম্বর ধারায়। 168 থেকে 168 থেকে শুরু হবে, মানে যে কিরকম, যে মানে একটা রাজ্যের আইনসভা থাকবে, এই কথাটা উল্লেখ আছে 168 নম্বর ধারায়। একটা রাজ্যের আইনসভা থাকবে, হ্যাঁ, এই কথাটা উল্লেখ আছে 168 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, এইভাবে 168, 169, 170 এই করে 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 212 পর্যন্ত রাজ্যের আইনসভা সংক্রান্ত কথাগুলো উল্লেখ আছে। আমরা এর মধ্যে কিছুটা চক আউট করে নেবো ক্লাসের শেষে, কোন কোন আর্টিকেলে কি কি ইম্পর্টেন্ট। যেমন ধরো না, হয়তো প্রশ্ন করলো যে বিধানসভা বা বিধান পরিষদ যে কোনো একটা উল্লেখ করে বললো যে বিধানসভা গঠন সংক্রান্ত কথা কত নম্বর আর্টিকেলে আছে। ঠিক আছে, তো কম্পোজিশন অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভার গঠন সংক্রান্ত ব্যাপার কত নম্বর আর্টিকেলে আছে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এইভাবে 168 থেকে শুরু করে 212 পর্যন্ত সমস্ত কথাগুলো রিগার্ডিং লেজিসলেচার, মানে আইনসভা সংক্রান্ত কথাগুলো এখানে উল্লেখ আছে। তাই আমার 1 নম্বর পয়েন্টটা হচ্ছে ধারা হচ্ছে 168 থেকে 212, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, পার্ট নাম্বার এখানে 6। ঠিক আছে, আমাদের সংবিধানে 6 নম্বর অংশে এই কথাগুলো উল্লেখ আছে। আচ্ছা, এবার দেখো, আমাদের রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। রাজ্যের আইনসভা, আমাদের না কিন্তু, রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। একটা বিধানসভা, এটা হচ্ছে নিম্নকক্ষ, খেয়াল রাখতে হবে। আর একটা বিধান পরিষদ, এটা উচ্চকক্ষ। ঠিক আছে। আচ্ছা, আমি একটা ইংলিশটা বলে দিই, তোমার সুবিধা হবে। যেটা বিধানসভা, এটা অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর ইংলিশটা। আর এটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল, এটা হচ্ছে কাউন্সিল। আচ্ছা, হলো যেটা আমাদের বিধানসভা, ওইটাকে পার্লামেন্টের লোকসভা, এটা হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, এটা বাই দ্য পিপুল তৈরি হয়। আর আর যেটা আমাদের বিধান পরিষদ, এটা হচ্ছে ফর দ্য ডেলিগেটস। হুম। আচ্ছা, একটু পরে ব্যাখ্যাগুলো আসছে আস্তে আস্তে করে। এই দুটো কক্ষ খেয়াল রাখতে হবে। এবার দেখবে আমার 4 নম্বর যে পয়েন্টে আছে, বেশিরভাগ রাজ্যের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ বিধানসভা বিশিষ্ট। খুব কম রাজ্যেই কিন্তু বিধান পরিষদ আছে। আমি উল্লেখ করে দিয়েছি, দেখো, বর্তমানে আমাদের দেশে 6টা রাজ্যে বিধান পরিষদ আছে। এই রাজ্যের নাম তোমার খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ভিভিআই দিয়ে রাখবে, এটা বারবার পরীক্ষা হলে আসতে পারে। কি কি আছে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা। ঠিক আছে, এই 6টা রাজ্যে আমাদের বিধান পরিষদ আছে। আচ্ছা, তার আগে কিন্তু 7টা ছিল, জম্মু এবং কাশ্মীর 7টা ছিল। জম্মু কাশ্মীর ভাগ হয়ে যাওয়ার পর ওখানে আর কোনো বিধান পরিষদ নেই। স্যার, পশ্চিমবঙ্গ কিন্তু এখন প্রস্তাবিত হয়েছে বিধান পরিষদের জন্য। এখনো হয়নি তো, ফর্ম হ্যাঁ, হয়নি। হয়নি। হ্যাঁ, ফর্ম হয়নি। এটা অ্যাকচুয়ালি দেখবে, মানে বিধান পরিষদটা ফর্ম হয় রিগার্ডিং দ্য পপুলেশন। ঠিক আছে, তো একটা রাজ্যে কতটা জনসংখ্যা আছে সেই অনুসারে কিন্তু এটা ফর্ম হয়। তো আমাদের রাজ্যে সেই সময় চলে এসছে, প্রচুর জনসংখ্যা আমাদের রাজ্যে,
হয়তো এটা হয়তো ফর্ম হয়ে যাবে, প্রস্তাব দিয়েছে। কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে কোনো বিধান পরিষদ নেই। আচ্ছা, এই 5টা পয়েন্ট খেয়াল রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলে আসছি বিধানসভাকে নিয়ে। আচ্ছা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর পয়েন্টটা। একটা বিধানসভাতে মানে আমাদের তো ধরে নাও যে অনেক, আমাদের দেশে রাজ্য কটা আছে বর্তমানে এখন? 29 না? 28টা রে? 29 মনে হ্যাঁ হয়। স্যার, 29টা স্যার। 29 হ্যাঁ, 29 29। স্যার 28টা। 28টা 28টা, না না 29। স্যার স্যার আমাদের জম্মু কাশ্মীর তো বাদ হয়ে গেছে। স্যার 28টা। 28টা না? আচ্ছা, হ্যাঁ 28টা, ঠিক 28টা, আর ওইদিকে 8টা হবে এ। 28টা। যাই হোক, তো দেখবে এবার প্রত্যেকটা রাজ্যের তো তোমার বিধানসভার মেম্বার মানে সিট সংখ্যা, মানে এমএলএ এর সিট সংখ্যা একটা রাজ্যের সর্বোচ্চ কত হতে পারে আর সবচেয়ে কম কত হতে পারে, এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্টের মেন বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে একটা রাজ্যে এমএলএ এর সিট সবচেয়ে বেশি হতে পারে 500টা। এটা খেয়াল রাখতে হবে। বর্তমানে আমাদের রাজ্যে, সরি আমাদের দেশে ইউপিতে সবচেয়ে এমএলএ সিট সংখ্যা বেশি। ঠিক আছে, যেহেতু ইউপি অনেক বড় রাজ্য, ওখানে প্রচুর পপুলেশন, সেই অনুসারে হ্যাঁ মনে হয় 400-র উপরে ওখানে আছে, 403 না 4 হবে। আর সবচেয়ে কম হতে হবে, এটা এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সংবিধান, সেটা 60 জন। ঠিক আছে, একটা বিধানসভায় সবচেয়ে বেশি সবচেয়ে কম এমএলএ সিট সংখ্যা, এই সংখ্যাটা খেয়াল রাখতে হবে, 500 এবং 60। তবে তার সঙ্গে সঙ্গে 2 নম্বর পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, দেখে রাখো যে তবে অরুণাচল প্রদেশ, সিকিম এবং গোয়া, ঠিক আছে, এই 3টে রাজ্যের ক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো, এদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, এটা 30। স্পেশালি এই 3টে রাজ্যের জন্য এই সংখ্যাটা হবে 30, যেখানে 60 থাকবেই কমনওয়েলথে, কিন্তু এই 3টার জন্য 30। আর মিজোরাম আর নাগাল্যান্ড দেখো, এখানে 40 আর এখানে 46, এই সংখ্যাগুলো খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে এক্সাম হলে আসতে পারে এগুলো। ঠিক আছে, 1, 2 খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এবার চলে আসছি তোমার টার্ম, মানে একজন এমএলএ হওয়ার পরে তিনি বিধানসভার সদস্য পদ হিসেবে থাকতে পারেন কত বছর? সেটা হচ্ছে 5 বছর। আমরা সবাই জানি যে 5 বছর পর পর ভোট হয়। ঠিক আছে, তো তার মানে 5 বছর। হ্যাঁ, যদি তার আগে ভেঙে যায় বিধানসভা, তাহলে তার পদ খারিজ হয়ে গেল অটোমেটিক্যালি। ঠিক আছে, তো দেখা যাবে যদি যদি কোনোভাবে যদি চিফ মিনিস্টারকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে মন্ত্রিসভা এমনিতেই ভেঙে গেল, তাহলে আইনসভাও ভেঙে গেল, সেক্ষেত্রে কিন্তু বিধানসভার মেম্বারদের পদ খারিজ হয়ে যাবে। তো এটা কিন্তু খেয়াল রাখতে, 5 বছর টার্মটা খেয়াল রাখতে হবে। আর একটা রাজ্যের এমএলএ হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? 25 বছর। তার মানে হচ্ছে বিধানসভার সদস্য হতে গেলে সবচেয়ে কম বয়সের মানুষের এটা হচ্ছে 25। একটা মানুষের বয়স 25 হয়ে গেলেই সে বিধানসভার মেম্বার হতে পারবে বা তিনি এমএলএ হতে পারবেন। আচ্ছা, এবার দেখবে এমএলএ হয়ে যাওয়ার পর সেই এমএলএ কে বা ব্যক্তিকে শপথ বাক্য পাঠ কে করাবেন? খুব ইজি ব্যাপার, রাজ্যপাল। ঠিক আছে, বিধানসভা মেম্বারদের, ইভেন চিফ মিনিস্টারকেও, কিন্তু চিফ মিনিস্টার এবং তার তার যত মন্ত্রী আছে বা এমএলএ আছে, সবাইকে শপথ বাক্য পাঠ করাবে রাজ্যপাল। আচ্ছা, এবার দেখে নাও, যেটা ইম্পর্টেন্ট জায়গা আছে 6 নম্বরটা, বিধানসভায় কিন্তু বিধানসভার যিনি বিধানসভাকে লিড করেন, প্রিসাইড করেন, ঠিক আছে, তাকে বলে প্রিসাইডিং অফিসার। তাকে কি বলা হয়? স্পিকার। ঠিক আছে, তাকে হেল্প করবে ডেপুটি স্পিকার। দেখবে, ঠিক আছে, যেমন লোকসভাতে হয়, যেমন লোকসভাতে স্পিকার থাকে, আর তোমার ওই রাজ্যসভায় থাকে চেয়ারম্যান, ঠিক একইভাবে এখানটাই বিধানসভায় স্পিকার আর বিধান পরিষদে হবে চেয়ারম্যান।
এইটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। বিধানসভায় যতগুলো মিটিং হবে, যতগুলো মিটিং অফ বিজনেস হবে, যতগুলো অধিবেশন হবে, সবটাকে লিড করবে, সুপারভাইজ করবে, প্রিসাইড করবে স্পিকার, বা তাকে হেল্প করে ডেপুটি স্পিকার। আচ্ছা, এবার দেখবে, ও এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা সদস্য হবে 294। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিধানসভার মোট সদস্য সংখ্যা কত? 294। তো এই যে আমাদের লাস্ট যে ভোটটা হয়ে গেল, সেখানে এমএলএ এর সিট সংখ্যা ছিল 294টা। এর মধ্যে এসসি এসটি সব ভাগ আছে, হ্যাঁ, সেই ভাগগুলো খেয়াল রাখা দরকার নেই। ঠিক আছে, আমাদের রাজ্যের জন্য বিধানসভার মেম্বারদের টোটাল স্ট্রেংথ হচ্ছে 294। আচ্ছা, একটা আর রাজ্য আছে যার কিন্তু সেম স্ট্রেংথ আছে, কোন রাজ্য কে বলতে পারবে? 294 সংখ্যাটা আর একটা রাজ্যে আছে, জানা আছে কারো? রাজস্থান। না রে, রাজস্থান না। রাজস্থানে মনে হয় 200 কাছাকাছি আছে, 294 হবে না। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তাহলে 6 নাম্বার 7 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে সবটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট, আমি সেভাবে এটাকে বানিয়েছি একদম ছেকে। এবার 8 নাম্বার চলো, দেখবে এই বিধানসভা সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, সেটা হচ্ছে যে কোনো একটা অর্ডিনারি বিল, যে কোনো সাধারণ বিল যখন কক্ষে যখন উপস্থাপন করা হয়, ঠিক আছে তো, তখন যে কোনো কক্ষে উপস্থাপিত হতে পারে। একটা আমাদের বিল দুটো হয়, একটা হচ্ছে একটা সাধারণ বিল আর একটা অর্থ বিল। ঠিক আছে, এবার এই সাধারণ বিলটা যে কোনো কক্ষে আমরা প্রেজেন্ট করতে পারি, যে কোনো মেম্বার, যে কোনো মন্ত্রী সেটাকে উপস্থাপন করতে পারে, যে কোনো কক্ষে। কিন্তু দেখো পাশে লেখা আছে যে কিন্তু অর্থ বিল একমাত্র বিধানসভাতেই উপস্থাপিত হয়। অর্থ বিল একমাত্র বিধানসভাতেই উপস্থাপিত হয়, এই পয়েন্টটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, 8 নাম্বারটা ইম্পর্টেন্ট। 1 থেকে 8 সবটা পয়েন্ট বারবার পড়ে মাথায় রাখতে হবে। এর বাইরে কিন্তু আমাদের পিটির মতো এক্সামে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, যদি কেউ আবার ডব্লিউবিসিএস ফেস করে, যদিও আবার ডব্লিউবিসিএস এর প্রিলি এক্সাম, এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে, কিন্তু ইউপিএসসি মতো পরীক্ষাতে একটু ডিপে যেতে হবে। আচ্ছা, এবার দেখে নাও বিধান পরিষদ। ঠিক আছে, এটা কাউন্সিল, ওটা অ্যাসেম্বলি, এটা কাউন্সিল। লেজিসলেটিভ মানে বিধান, কাউন্সিল মানে পরিষদ। আচ্ছা, এখানে কি আছে দেখো, 1 নম্বর পয়েন্টটা কি আছে দেখবে। আমার না এখানে যা যা পয়েন্ট আছে বিধানসভাতে, সেই পয়েন্টগুলোকে নিয়ে এখানে আমার উল্লেখ করা আছে। একটা বিধানসভা, একটা বিধান পরিষদের সর্বোচ্চ মেম্বার কত হবে? বলছে যে বিধানসভার মোট যে মেম্বার তার 1/3। তার মানে যেমন আমাদের ক্ষেত্রে 294, ঠিক আছে, একে 3 দিয়ে ভাগ করলে যা হবে সেই সংখ্যাটা হবে আমাদের বিধান পরিষদের সংখ্যা। ঠিক আছে, তার মানে কত হতে পারে? এখানে 3 9 27 আর 98। তার মানে যদি আমাদের বিধান পরিষদ ফর্ম হয়, তাহলে সেখানে 98 জন হবে মেম্বার। 1/3 হবে সবচেয়ে, এটা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম কত হতে পারে? 40 জন। ঠিক আছে, তাহলে বিধান পরিষদের সর্বোচ্চ মেম্বার সংখ্যা হতে পারে 1/3 of the total strength of assembly, আর সবচেয়ে কম হতে পারে 40। এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে। নাম্বার 2 চলো, বলছে বিধান পরিষদের মেম্বারদের সর্বোচ্চ মেয়াদ কত? ওইখানে ছিল 5 বছর, দেখবে দেখো এখানে ছিল 5 বছর, আর এখানে হবে 6 বছর। কন্টিনিউ প্রসেসে একজন মেম্বার 6 বছর অবধি থাকতে পারে। কিন্তু দেখো পাশে লেখা আছে
যে 1/3 মেম্বার প্রতি 2 বছর অন্তর অন্তর অবসর নেয়, যেটা আমার রাজ্যসভার নিয়ম ছিল। বুঝতে পারলে কি বললাম? যেটা আমার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রাজ্যসভা। আর একজন সদস্য সর্বাধিক সর্বাধিক এই 3 বার মানে নির্বাচিত হতে পারেন, এটাও একদম বলেছিলেন। একদম ঠিক। মানে তুমি দেখবে যে 2 বছর অন্তর অন্তর ধরে নাও যে 2021 সালে কেউ হলো, তাহলে 23-এ কিন্তু ওকে বেরিয়ে যেতে হবে। আবার কিন্তু ও রি-ইলেক্ট হতে পারে, ঠিক আছে তো? ও রি-ইলেক্ট হতে পারে। ওই জন্য পরপর 3 বার একজন একজন মেম্বার 3 বার মেম্বারশিপ নিতে পারবে। তাহলে 3 দুগুণে কেন স্যার 6 ফুল হয়ে গেল। টাইম নির্বাচন করতে পারবে না? ফুল টাইম আর কি যেটা হচ্ছে, কিরে, মানে একজন বিধান পরিষদের সদস্য যে আছে তার ফুল টাইমটা স্যার তো 6 বছর না? 6 বছর। তাহলে ও যদি আর কি পরের বারও ইলেক্ট হয়, ঠিক আছে, হুম। সিলেক্ট হয় আর কি, তাহলে ও তো হাইয়েস্ট আপনার 3বার যদি আপনি বলে থাকেন তাহলে 18 বছর থাকতে পারবে না কন্টিনিউয়াস? না 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 না, 2 বছর 2 বছর করে করে 3 বার। আর যদি স্যার ফুল টাইম হয়, মানে 6 বছরই থাকলো আর কি? না, কন্টিনিউ কন্টিনিউ কেউ 6 বছর থাকতে পারবে না। আচ্ছা, এবার চলো 3 নম্বর পয়েন্ট। মেম্বারদের সর্বনিম্ন বয়স কত হতে হবে? তার মানে বিধান পরিষদের মেম্বার হওয়ার জন্য একজন একজন আহ, মানুষকে কত বছর হতে হবে কমপক্ষে? সেটা হচ্ছে 30 বছর হতে হবে। ওখানে ছিল 25 বছর, এখানে 30 বছর। বিধানসভায় 25 বছর, এখানে 30 বছর। আচ্ছা, নাম্বার 4 দেখো, বিধান পরিষদের মেম্বারদের ওথ মানে শপথ বাক্য পাঠ কে করান? একইভাবে রাজ্যপাল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ওইখানটায় আমাদের ছিল স্পিকার এবং ডেপুটি স্পিকার, আর এখানটাই হবে একই পজিশনে, একই চেয়ারে চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান। যদি ক্লাসটা বুঝতে পারো তাহলে তোমাদের কিন্তু একই সঙ্গে ওদিকে লোকসভা আর রাজ্যসভাও কিন্তু হয়ে যাচ্ছে। হুম। যদি ক্লাসটা বুঝতে পারা যায় তাহলে তুমি যদি মাথায় আনতে পারো ইমেজ আকারে, তাহলে আমার একই সঙ্গে লোকসভা আর রাজ্যসভা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্টটা, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো বিধান পরিষদ নেই, ঠিক আছে তো। এবার এটা প্রস্তাবিত আছে, হয়তো হয়ে যেতে পারে। এবার দেখবে যে এইখানটা থেকে কিছু কোশ্চেন আরো আসতে পারে। যেমন দেখা যায়, যেমন বিধানসভা বা বিধান পরিষদ, আমার তো এখান থেকে চিফ মিনিস্টার হয়। এবার দেখবে চিফ মিনিস্টার হওয়ার পর থেকে কিছু কোশ্চেন আসতে পারে এইভাবে, যে একজন চিফ মিনিস্টার যখন সাপোজ তিনি মারা গেলেন বা তিনি পদত্যাগ করলেন বা তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, তাহলে নেক্সট চিফ মিনিস্টার কে হবেন? খেয়াল রাখতে হবে যে এটা কনসার্ন যে পার্টি, মানে অ্যাকচুয়ালি উল্লেখ আছে এরকম ব্যাপার যে রাজ্যপাল ওই ব্যক্তিকে চয়েস করবেন, ঠিক আছে। কিন্তু কি দেখা যায়, ইউজুয়ালি মেজরিটি পার্টি থেকে একজনকে পছন্দ করা হয় আবার, এবং উনাকে 1 মাসের মধ্যে আবার ভোটে জিতে আসতে হবে। এই হচ্ছে নিয়ম, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। স্যার 1 মাস না 6 মাস স্যার? না, ওই ক্ষেত্রে 1 মাস। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, মানে সেকেন্ড টাইম যখন চেয়ারে আমার চিফ মিনিস্টার ছিল, তাকে পদত্যাগ করতে বলা হলো, অথবা দেখা যাচ্ছে তিনি মারা গেলেন, হয়তো আমার সেই অফিসটা ভ্যাকেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই আমি, এই যে বিলে, এই যে 8 নম্বরটা, ঠিক আছে, 8 নম্বর বিল সংক্রান্ত ব্যাপারে আমি অনেক কথা বলেছিলাম এর আগে ক্লাসে। দেখবে আমাদের যেমন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা হয়,
এখানে কিন্তু রাজ্যপালেরও ভেটো ক্ষমতা আছে। এবার নিশ্চয়ই ভেটো ক্ষমতা মানে আমি জানি, সবাই আমরা জানি কোনটা ভেটো ক্ষমতা। হ্যাঁ, আমি যদি একবার মনে করাই তাহলে দেখবে কোনো একটা বিল যখন প্রেজেন্ট করা হলো বিধানসভাতে বা বিধান পরিষদে, তখন আমরা সবাই জানি যে দুই কক্ষেই কনসেন্ট লাগে। দুই কক্ষের কনসেন্ট যদি পাওয়া যায় তাহলে সেটা প্লেস করা হয় রাজ্যপালের ঘরে। এবার রাজ্যপাল কিন্তু তার ক্ষেত্রে তিনি 4টা কাজ করতে পারেন, তাই না? সেটা কি কি হতে পারে? যে হয় তিনি বিলটাকে সমর্থন করলেন, এটা হতে পারে, অথবা তিনি বিলটাকে আটকে দিলেন, এটা হতে পারে, অথবা তিনি হয়তো বিলটাকে পাঠিয়ে দিচ্ছেন, এটা হতে পারে। আর একটা হতে পারে যে তিনি বিলটাকে আটকাতে পারেন, হয়তো আটকে দিলেন রাষ্ট্রপতির কনসেন্ট নেওয়ার জন্য। খেয়াল রাখো কিন্তু যে কোনো বিলের ক্ষেত্রে 4টা কেস ঘটতে পারে। একটা হচ্ছে তোমার মানে এটা কিন্তু ফর দ্য সেক অফ গভর্নর অফ দ্য স্টেট, রাজ্যপালের ক্ষেত্রে 4টা কেস ঘটতে পারে। যখন কোনো বিলকে আইনে মানে অ্যাক্টে, যখন কোনো বিলকে আইনে বা অ্যাক্টে টার্ন করা হয় তার একটা প্রসেস আছে, ঠিক আছে? তো তো সেখানে কি কি করতে হয়? সেখানে দেখা যাবে যে যখন বিলটা দুই কক্ষের সমর্থন পেয়ে গেল, আর আমার তো দেখবে অর্থ বিলের ক্ষেত্রে তো আমার এক কক্ষের ব্যাপার আছে, সেটা বিধানসভায়। আর একমাত্র যেটা আমার অর্ডিনারি বিল, তার ক্ষেত্রে আমার দুই কক্ষেরই কনসেন্ট লাগবে। কনসেন্ট পাওয়ার পরে যখন রাজ্যপালের কাছে যাবে তখন রাজ্যপাল 4টা কেস তিনি করতে পারেন। সেটা কি? একটা হচ্ছে, আমি আবার বলছি, তিনি খুব তাড়াতাড়ি কনসেন্ট দিচ্ছেন, ঠিক আছে? হি মে গিভ হিজ অ্যাসেন্ট বা কনসেন্ট ফর দ্য বিল, হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, হি মে উইথহোল্ড হিজ অ্যাসেন্ট টু দ্য বিল, তিনি তার কনসেন্টটাকে বা অ্যাসেন্টটাকে উইথহোল্ড করতে পারেন, আটকে রাখতে পারেন। আবার কি, হি মে রিটার্ন দ্য বিল টু দ্য আইদার হাউসেস, এটা একটা হতে পারে। অথবা হতে পারে যে তিনি উইথহোল্ড করছেন, তিনি আটকে রাখছেন ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট। এই 4টা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে আটকে রাখার যে ব্যাপারটা, ঠিক আছে, whenever the governor enjoys the withholding of the bill, আমরা সবাই জানি এটাকে বলা হয় ভেটো বা সাসপেন্সিভ ভেটো। আচ্ছা, এবার এই 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 জায়গাটা খেয়াল রাখতে হবে। আর একটা কথা আছে, একটা আর টার্ম আছে, সেটা হচ্ছে কোরাম। একটা খুব সুন্দর টার্ম আছে, কোরাম। কোরামটা কি রে, কে বলতে পারবে? জানা আছে কোরাম? দীপঙ্কর জানা আছে? স্যার মনে ছিল যে বিষয়টা, এবং মনে পড়ছে না, মানে কি ওইটা একটা মিনিমাম মেম্বারস এরকম একটা ব্যাপার ছিল, মনে পড়ছে না সেটা। বাহ, এই তো, তোর তো মনে পড়েই গেল। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি আমি। কোরাম কোনটা একটু খেয়াল রাখবি, আমি বোর্ডে লিখে দিচ্ছি, বাংলা এবং ইংলিশ দুটোই, QUORUM, কোরাম। আচ্ছা, কোরাম হচ্ছে, খেয়াল রাখতে হবে, যখন কোনো কক্ষে কোনো মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে, ঠিক আছে তো, সবচেয়ে সবচেয়ে কম সংখ্যক যত সদস্য থাকার কথা যদি সেটা থাকে, ওটা হচ্ছে কোরাম। মানে কোরাম ইজ দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স required to be present in the house। তার মানে কি, খেয়াল রাখতে হবে, সাপোজ কিরকম, যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে 294 মেম্বার আছে, 294 MLA সংখ্যা আছে, এর 10%, ঠিক আছে, এর 10% মেম্বারকে মিটিং এ থাকতেই হবে, ঠিক আছে তো? তাহলে এর 10% কমপক্ষে থাকতে হবে মিটিং এ। এই যে যত সংখ্যাটা হবে তাকে বলা হবে
কোরাম। এই হলো মোটামুটি একটা স্যার ক্লাস। স্যার এটাকে তোমরা বারবার বলছিলাম স্যার পড়বে। কোরামটা আরেকবার বলুন তো স্যার। কি বললে? বললাম স্যার কোরামটা আরেকবার বললে ভালো হয়, মানে আমার নেট কেটে কেটে যাচ্ছিল তো বুঝতে পারিনি। ও আচ্ছা, কোরামটা হচ্ছে কোনো একটা কক্ষে যখন মিটিং হবে, সেই মিটিংয়ে তো একটা সর্বনিম্ন সংখ্যা লাগবে, যে এতজন সংখ্যা হলে মেম্বার অ্যাটেন্ড করলে মিটিংটা হবে। সেই সংখ্যাটা হচ্ছে 10%, 1/10 অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য মেম্বার্স অফ দ্য হাউস। ওটা কিন্তু ইনক্লুডিং কিন্তু চেয়ারম্যান বা স্পিকার, ঠিক আছে? স্পিকার বা চেয়ারম্যান সহ যত সংখ্যক মেম্বার হলো একটা কক্ষে, সেই কক্ষের 1/10 অংশ মেম্বারকে একটা মিটিংয়ে প্রেজেন্ট থাকতেই হবে। তো এই যে মিনিমাম নাম্বারটা, এই যে সবচেয়ে কম সংখ্যাটা, একে বলা হচ্ছে কোরাম। ওটা স্যার বিধানসভাতে থাকতে হবে? হ্যাঁ, যে কোনো কক্ষে। তাহলে বিধান পরিষদ, ও যে কোনো কক্ষে। আচ্ছা স্যার আচ্ছা 10% মেম্বার। হ্যাঁ, মানে 1/10 অংশ। হ্যালো স্যার। এই হলো আজকের ক্লাসটা, ঠিক আছে?